আমাদের জীবনে তো রঙের শেষ নাই, এবং দুনিয়ায় নতুন যে রঙ আসছে, এসেছে এবং আসছে, সেটা তো আরো ইন্টারেস্টিং হচ্ছে বটে। লেটস সি কোথায় যায় এটা এন্ড আপ করে, কি হয় কি দাঁড়ায়, দেখা যাক কোথায় কি। তো আজকের বিষয় হচ্ছে লার্নিং, তথা বাংলায় যেটারে আমরা বলি শিক্ষণ। এর আগের ক্লাসে আমাদের বিষয় ছিল ওই কি বলে যেন, পারসেপশন তথা প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ যার সাথে সেন্স অর্গানস এবং এইগুলির সম্পর্ক ছিল, সেন্স অর্গানস এন্ড অল দিস থিংস এর সম্পর্ক, এবং তার প্রেক্ষিতে আমাদের যে পরিবেশ, আশেপাশের যা নেচার আছে, জীবন জগতের অল দিস থিংস, তার একটা ব্যাখ্যা নিজেদের মতো দাঁড় করানো এবং তার মাধ্যমে প্রত্যক্ষ করা যে হোয়াট ইজ হোয়াট। লার্নিং জিনিসটা হচ্ছে শিক্ষণ। মিনিং, আমরা যখন হোয়াট ইজ হোয়াট ডিসিশন নেই, আই মিন পারসিভ করে তারপরে যখন একটা সিদ্ধান্তে পৌঁছি, অথবা কোনো কিছু সম্পর্কে এক ধরনের একটা সিদ্ধান্ত নেই যে এটা হলো সাপ অথবা এটা হলো দড়ি, তারপর যেটা হয় সেটা হলো ওই ধরনের আঁকা বাঁকা জিনিস দেখলেই আমরা দড়ি অথবা সাপ বলে মনে করার একটা প্রবণতা আমাদের ভেতরে আসে, বিশেষ করে অন্ধকারের ভিতরে, অথবা মানে একটু গা ছমছম অবস্থা, অথবা অপরিচিত একটা জায়গায়। তো ওই যে একবার দেখে তারপর ওইটা সম্পর্কে আটকে ওঠা, এইটাই হচ্ছে লার্নিং। ইভেন দড়ি দেখেও আটকে ওঠা, সাপ দেখে তো বটেই, দড়ি দেখেও আটকে ওঠা। একটা জীবন্ত সাপ আর একটা জাস্ট ফেলে রাখা দড়ি, দুইটার ভিতরে সাদৃশ্যের কারণে আমরা ওই ভুল করি, কিন্তু ভুল বারবারই করি, বারবারই আটকে উঠি। দ্যাট ইজ হোয়াট ইজ লার্নিং। মানে একটা আমাদের আচরণের ভিতরে তুলনামূলকভাবে স্থায়ী যদি কোনো পরিবর্তন হয়, আমাদের আচরণের ভেতরে তুলনামূলকভাবে স্থায়ী যদি কোনো পরিবর্তন হয়, তো সেই স্থায়ী পরিবর্তনটাই হচ্ছে শিক্ষণ তথা লার্নিং। রিপিটেডলি কোনো একটা কারণে যদি আমাদের স্থায়ী পরিবর্তন আচরণের ভিতরে হয়, অ্যাবাউট এনিথিং এন্ড এভরিথিং, সেটাই লার্নিং তথা শিক্ষণ। তো শিক্ষণের জন্য এক ধরনের একটা প্রথম শর্ত হচ্ছে যে একটা মোটিভেশন লাগে, অর্থাৎ ইন অর্ডার টু লার্ন এক ধরনের একটা প্রেরণা তথা প্রেরণা ভিতরে থাকতে হয়। এনিথিং অ্যাবাউট, যে কোনো কিছু লার্ন করার জন্য, অথবা আনলার্ন করার জন্য, অথবা ডিলার্ন করার জন্য, অথবা রিলার্ন করার জন্য একটা প্রেরণা থাকতে হয়, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কারণে একটা প্রেরণা থাকতে হয়। তো শিক্ষণ তখনই সম্ভব যখন এই প্রেরণাটা, অন্তর্গত প্রেরণাটা থাকে, যে না এটা কি কি মানে আমি শিখবই পাবে না, যে এটা হোয়াট হোয়াট ইট ইজ। এই যে হোয়াটটা, ওইটাই হচ্ছে ওই প্রেরণা, যে একটা কিছু জানার প্রেরণা, যেখান থেকে আমরা জানি অথবা জানি না, সক্ষম হই অথবা হই না। কেউ একজন বলছিল যে কথা আস্তে শোনা যাচ্ছে, এখন কি কথা প্রপার শোনা যাচ্ছে? তো এই যে প্রেরণা, সেটা একটা প্রাথমিক শর্ত। ধন্যবাদ। তো এটা হলো একটা প্রাথমিক শর্ত, যে
প্রেরণাটা থাকতে হয় শেখার জন্য। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে এক ধরনের একটা কিউজ বলি আমরা, কি ইঙ্গিত, CUES, ইঙ্গিত তথা ইঙ্গিত সমূহ, এইটাও থাকতে হয়। আমি লিখে দিলাম CUES, ইঙ্গিত থাকতে। কোনো একটা ইঙ্গিত অথবা কোনো একটা কিছু আমাদেরকে যদি আকৃষ্ট না করে, তাহলে আমরা কিন্তু সেটা নিয়ে মাথা ঘামাই না এবং সেটা সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসতে চাই না। সুতরাং এই প্রথমত একটা প্রেরণা থাকা দরকার, দ্বিতীয়ত সেই প্রেরণাটাকে যথেষ্ট পরিমাণে বলিষ্ঠ করার জন্য একটা ইঙ্গিত থাকা দরকার। ঠিক আছে? ওই যে যেমন একটা কথা আছে, এমনিতেই নাচনা বুড়ি, তার ভেতরে ঢোলের বাড়ি। এই ঢোলের বাড়িটা তো হইল ইঙ্গিত, যার কারণে সে নেচে উঠেই উঠে আর কি। সে জানে যে ঢোলের বাড়ি মানেই হচ্ছে নাচার পূর্ব লক্ষণ, এটা হলে নাচতে হবে। বলো তো দেখি তোমার অঙ্কন কি, কি কাজটা কি তোমার, বলো তো, ওখানে লিখে দাও কি 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 কারণে হাত তুলছো, লেখো তো। লেখো অঙ্কন কি বলতে চাও, লেখো তো দেখি এখানে, লিখে দাও এখানে। ঠিক আছে, তোমার কেস নিয়ে কথা বলবো না, তুমি আপাতত যা বলতেছি এটা শোনো, আপাতত যা বলছি এটাতে থাকো। তো ওই কি বলে জন্য, এই কোথায় ছিলাম, ঢোলের বাড়ি ইত্যাদি ইত্যাদি। তো ওই কিউটা তথা ইঙ্গিতটা হচ্ছে, ওই ইঙ্গিতটা হচ্ছে তোমার যেটা মোটিভেট করে টু ডু সামথিং। এবং যখন আমরা করি তখনই আমরা হয় লার্ন করে করি অথবা করে লার্ন করি, লার্নিং এর প্রসেসের ভেতরে যাই। আরেকটা জিনিস হচ্ছে যে রেসপন্স দরকার হয়। রেসপন্স মানে কি, রেসপন্সের বাংলা কি, প্রতি উত্তর, রেসপন্স, প্রশ্ন উত্তর, সর্ট অফ সামথিং। রেসপন্সেরও দরকার হয় লার্নিং এর জন্য। মানে কিভাবে বলা যাবে, আমি একাই কোনো একটা জিনিস শিখছি, তো শেখার প্রেক্ষিতে আমার ভেতরে যদি কোনোরূপ কোনো প্রতিক্রিয়া না হয়, ওই প্রসেসটার ভিতরে আমি যদি ইনভলভ অথবা এনগেজ না হই, তাহলে ও জিনিসটা ঠিক বসে না। এই যে বসা বলে না, যে গেথে গেথে যায় না। রেসপন্স ইজ সামথিং, যে হ্যাঁ আমরা শিখছি অথবা আমি শিখছি অথবা আমি শিখেছি অথবা শেখার প্রসেসে আছি, ভেতরের অন্তর্গত একটা ফিলিং অর সামথিং। এই জিনিসটাও লার্নিং তথা ওই যে আচরণের ভেতরে স্থায়ী পরিবর্তনের জন্য দরকার। আমরা অনেকেই অনেক কিছু করার পর যে হাততালি দেই অথবা ইত্যাদি করি, সেগুলি রেসপন্স অথবা রিইনফোর্সমেন্টের মতো আর কি। যে ওই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করা এবং জিনিসটাকে ভালো মন্দ হোয়াট এভার এক ধরনের একটা রেসপন্স দেয়া, ওইটা লার্ন অথবা আনলার্ন অথবা ডিলার্ন করতে একটা সুবিধা করে। তো লার্নিং এর জন্য যেমন মোটিভেশন তথা প্রেরণা দরকার, যেমন ইঙ্গিত দরকার, তেমনি রেসপন্স তথা প্রতিধ্বনি দরকার, ধ্বনি প্রতিধ্বনি ইত্যাদি। আর ফাইনালি একটা রিইনফোর্সমেন্ট দরকার। রিইনফোর্স করা মানে আমরা অনেক সময়ই আছে গুড বিহেভিয়ারকে হাততালি দিই এবং ব্যাড বিহেভিয়ারকে বু ইত্যাদি ইত্যাদি এই ধরনের করি, ওইটা হলো রিইনফোর্সমেন্ট। বাচ্চাদেরও তুমি দেখবা ইয়েতে চকলেট টকলেট দিয়ে আমরা কিন্তু রিইনফোর্স করি, অথবা চর দিয়ে রিইনফোর্স করি, না এটা করা যাবে না, এবং সাথে একটা চর দিই, হ্যাঁ এটা করা যাবে, সাথে একটা চকলেট দিই, আই মিন দেই অথবা দেওয়ার কথা বলি। ওইটা তার ওই আচরণটা যেটা প্রত্যাশিত আচরণ,
সেটাকে রিইনফোর্স করে, আর যেটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত আচরণ সেটাকে দমায় দেওয়ার চেষ্টা করে, থামায় দেওয়ার চেষ্টা করে। তো এইটার ভেতরে সবচেয়ে বড় যে তত্ত্ব আছে এই লার্নিং সম্পর্কিত, অর্থাৎ আচরণের ভিতরে স্থায়ী পরিবর্তন সম্পর্কিত যে তত্ত্বগুলি আছে, তার ভিতরে সবচেয়ে বড় তত্ত্ব হলো কন্ডিশনিং থিওরি। কন্ডিশনিং থিওরি এইটাই সব জায়গায় আমরা ব্যবহার করি এবং লিখে দিই। কন্ডিশনিং থিওরি এটা হচ্ছে লার্নিং এর সব জায়গায়, লার্নিং এ উদ্ভূত যে আন্ডারস্ট্যান্ডিং সেটা ব্যবহার সব জায়গায় হয় এই কন্ডিশনিং থিওরি কারণে। এই থিওরি উদ্ভূত কথার কারণে লার্নিংটার বিষয় এখনো কেন লোক আসতেছে আমি বুঝি না, কেন এত দেরি করে আসতে হবে। কন্ডিশনিং থিওরি ঠিক আছে, তো এই কন্ডিশনিং থিওরির মুদ্রা কথা কি? এটা একটা তত্ত্ব, সাধারণভাবে প্রতিষ্ঠিত তত্ত্ব। তার মুদ্রা কথা হচ্ছে আমরা যখন শিখি অথবা লার্ন করি, সেই লার্নিংটা, আচ্ছা কন্ডিশন শব্দটার অর্থ কি এটা আগে একটু স্পষ্ট করে দিই। কন্ডিশন, কন্ডিশন বাই সামথিং, যেমন এয়ার কন্ডিশনার আমরা বলি না, এয়ার কুলার বলি একটা আছে, এয়ার কুলার। আমাদের যেগুলি আমরা ব্যবহার করি এইগুলি আসলে সবই এয়ার কুলার, অর্থাৎ এটা কিন্তু এয়ারকে ঠান্ডা করে। কন্ডিশনিং হলো এরকম যেটা তোমার ঠান্ডার সময় গরম বাতাস দেয় এবং গরমের সময় ঠান্ডা বাতাস দেয়, অর্থাৎ বাতাসটাকে সে কন্ডিশন করে দেয়। ওই মেশিনটা বাতাসটাকে কন্ডিশন করে দেয়, দেয়ার বাই গরমের সময় আমরা ঠান্ডা বাতাস পাই, আর শীতের সময় আমরা গরম বাতাস পাই এয়ার কন্ডিশনার দ্বারা। তো শর্ত, কন্ডিশনের বাংলা শর্ত না, শর্তাধীন, শর্ত সাপেক্ষ ইত্যাদি ইত্যাদি, শর্ত সাপেক্ষ। তো কন্ডিশনিং এর বিষয়টাও এইরকম একটা শর্তাধীন, যে যদি মেশিনটা চালু করা হয় শর্ত হইল এটা, তাহলে এয়ার কুলার থেকে ঠান্ডা বাতাস বের হবে। তো কন্ডিশনিং থিওরির মোদ্দা কথা হচ্ছে, মানে কন্ডিশনিং শব্দটার গোড়ার কথাটা এটা বললাম। ক্লাসিক্যাল কন্ডিশনিং বলে একটা বিষয় আছে কন্ডিশনিং থিওরির ভিতরে, এগেইন সবচেয়ে বড় থিওরি যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং। ভেরি সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই দিই। মাছের যে অ্যাকুয়ারিয়াম সেটা দেখছো, ঘরের ভিতরে অ্যাকুয়ারিয়াম রাখে না, যেটার ভিতরে আমরা মাছ পালি এবং মাছকে খাবার দাবার দিই ইত্যাদি ইত্যাদি। সবাই মোরলে সেটা দেখেছ, কেউ না দেখলে বলো, নো নো লেখো যে না দেখিনি, আদারওয়াইজ এক্সাম্পলটা ভেরি সিম্পল। এই যে কন্ডিশনিং থিওরির বিষয়টা হলো যে মাছের অ্যাকুয়ারিয়ামে তুমি দেখবা কিছুদিন পালার পর খাবার দেওয়ার আগে আগে ওই প্যাকেট খোলার শব্দ অথবা কাছের ভিতরে একটু টুংটাং শব্দে মাছগুলি সব এক জায়গাতে জড়ো হয়। যেখানে খাবার দেওয়া হবে সেটা পুকুরেও দেখবে এই জিনিস, সব জায়গাতেই মাছগুলি সামহাও আলাদা টের পায় যে এখন খাবার দেওয়া হবে। কিভাবে সে টের পায়? ওই যে এক ধরনের শব্দ অথবা ওই পায়ে হাঁটার শব্দ অথবা টুংটাং শব্দে এইভাবে সে কন্ডিশন হয়ে গেছে যে ওইটা মানেই সে টের পায় খাবার আসছে, খাবার আসতেছে, খাবার। এটা সব জায়গায়, তুমি ঘরে বিড়াল পাললেও তার বেলায় দেখবা, এভরি সব কিছুর বেলায় তারা ধৈর্যই নেয় যে এটা হলো এই খাবার আসতেছে। বাচ্চাদের বেলায় এরকম কন্ডিশনিং আছে, বাচ্চারা যখন একদম শিশু, একদম শিশু আর কি, 2 মাস 3 মাস বয়সে একদম ধরে নেয়, শব্দ হইলে এটা হইলে ওইটা হইলে কোনো কিছুতে এসে বোঝা যায় এইটা মানে হলো ওইটা। তো
এর এক্সাম্পল বইয়ের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে একটা কুকুর। কুকুর নর্মালি তো কাবাব খাইলে পাইলে খায়, তাই তো? তো একটা এক্সপেরিমেন্ট এরকম ছিল, প্রথমে কুকুরকে তোমার কি বলে এক টুকরা কাবাব দেওয়া হচ্ছে, সে খাচ্ছে। এরকম রেগুলার দেওয়ার পর সে এটাতে অভ্যস্ত হয়ে গেল। অভ্যস্ত হওয়ার পর পরবর্তী পর্যায়ে যেটা করা হলো সেটা হলো কুকুরকে খাবারটা দেওয়ার আগে, অর্থাৎ কাবাবটা দেওয়ার আগে একটা টুং করে শব্দ করা হলো। ঠিক আছে? তো টুং করে শব্দ, তারপরেই খাবার। তো পরবর্তীতে দেখা গেল বেশ কিছুদিন পরে শুধু টুং করে শব্দ করলেই কুকুরের জিহ্বা দিয়া লালা ঝরে, খাবার খাইতে হয় না, খাবার দেখতে হয় না। কারণ সে ওই যে টুং শব্দটার সাথে ওই কাবাবটার এরকম একটা সম্পর্ক স্থাপন করেছে, অথবা এরকম একটা কন্ডিশন হয়েছে যে টুং শব্দটা মানেই সে মনে করে এটা হচ্ছে খাবার। ওইটা হইলেই তার সেলিব্রেশন যেটা, অথবা জিহ্বা থেকে লালা ঝরা শুরু হয়। এরকম মেলা বিষয়েই আমরা কন্ডিশন হই, কন্ডিশন থাকি, কন্ডিশন হয়ে থাকি আমাদের বিভিন্ন বিষয়ে। এই লার্নিং এর মধ্যে থিওরি এইটা যে কন্ডিশনিং থিওরি, অর্থাৎ উই ডু বিকাম কন্ডিশন বাই ভেরি মেনি থিংস ইন ভেরি মেনি ওয়েজ। ঠিক আছে না? অনেক সময়ই আছে আমার কথা বললেই তখন ও আচ্ছা, এই যে ও বুঝা যায় আর কি, যে এখন কি আসতেছে, কি বলা হবে, কি আসতেছে। উই নো যে আমরা কোন সো মাচ কন্ডিশন যে জেনেই যায় এই লোক যখন মুখ খুলতেছে তখন এর মুখ থেকে এই বেরোবে, বিকজ অতীতের লার্নিং থেকে আমরা জানি এর মুখ থেকে এইগুলি বের হয়, ওই লোকটার দ্বারা আমরা কন্ডিশন। আচ্ছা অঙ্কন, তোমার একটা কথা বলি, কথাটা শেষ করতে দিতে হবে। তোমার প্রশ্ন থাকলে সেটা তুমি লিখে রাখো, মাথায় রাখো, তারপর সেখান থেকে শেষ হলে যখন বলবো কারো কোনো কথা আছে কিনা সেটা বলো। এই মাঝখানে মাঝখানে তুমি কি যেন এরকম কথা বলে ওঠো, কথাটা তো শেষ করতে দিতে হবে রে বেটা। তুমি একটু চুপ থাকো, শান্ত থাকো, কিছুদিন একটু কোয়াইট থাকো, শান্ত থাকো, যা বলি তাই শোনো, তারপরে তোমার প্রশ্ন থাকলে সেটা বলো। আর আরেকটা কথা হলো, এই এই সুযোগে আরেকটা কথা বললে নেই মিয়া, কথা বলার সব কথা বললো না, কথা রাইখো, তারপরে অ্যাটেনশনটা নষ্ট করো না। একটা কথা হলো ওই যে কেসের বিষয়ে, আই ওয়ান্ট টু ডিসকাস এ কেস। ভাইয়া তুমি একাই যদি প্রতি ক্লাসে কেসটা ডিসকাস করো, এই জিনিসটা একটু অন্যরকম। ওয়াই ও হাউ অ্যাবাউট আদার পিপুল, তারা কেন এগুলো নিয়ে আসতেছে না? তারা কেন একটা কিছু বলতে চাচ্ছে না? শুধু তোমারই কেন বলতে হবে? অন্যরা কি করে? এই অন্যগুলা কি আছে, এই যে সমানে আসতেছে 63 64 জন, দেখি এগুলো কি সব কি বোবা নাকি? মাথার মধ্যে কিছু নাই? এদের কোনো কথা থাকতে পারে না কেন? থাকবে না কেন? কথা না থাকলে লার্নিংটা হবে কিভাবে? এটা একটা কি খুদবার মতো কান দিয়া ঢুকতেছে আর ওই দিক দিয়ে বেরোচ্ছে, খুদবা নাকি এটা? এই এক কথা। 2 নম্বর কথা হইলো, আমি একটা বাংলা লেখা ফটোকপি করে তোমাদের দিব বলেছিলাম, সেটা ফটোকপি করে আমার কাছে আছে। যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তার ভিতরে একজন মনে হয় চিটাগাঙে আছেন, উনি আমাকে যে অ্যাড্রেসটা দিলেন, এই অ্যাড্রেসটা এতই আমার কাছে মানে ফাঁকা ফাঁকা মনে হলো, যেটার মধ্যে কোনো নাম্বার নাই, কিছু নাই, চিটাগাঙের কোনো একটা ভদ্রহাট আর সামথিং নাম ইত্যাদি ইত্যাদি। এটা আমার কাছে মনে হলো এই অ্যাড্রেসে কি জিনিস পৌঁছবে কিনা। সুতরাং ওই ক্লাস রিপ্রেজেন্টেটিভ কি আছেন যিনি চিটাগাঙে ছিলেন? আছেন উনি? হাত তুলেন। আছেন এখানে? তো রাহাত ভাইয়া,
তো রাহাত, জি স্যার। তোমার ওই অ্যাড্রেস কি, ওই অ্যাড্রেসে চিঠি যায়? জি স্যার। ওইভাবে, স্যার হ্যাঁ ভাই ভাই শোনো, আমার প্রশ্নটা শোনো। জি স্যার। যেভাবে তুমি আমার কাছে পাঠাইছো, এইভাবে ওই তোমার কাছে যাবে? জি স্যার। বুঝছো, এটা ফটোকপি করে দিয়েছে, আবার হারাইলে কিন্তু আমি আবার ফটোকপি করতে পারবো না। সুতরাং না স্যার, ফাইন হারাবে ফাইন, না। ওকে, থ্যাংক ইউ। তো ওই অ্যাড্রেসে আমি এটা পাঠাই দেবো, ঠিক আছে? কারণ ওটা দেখে আমার কাছে খুবই একটা রুডিমেন্টারি অ্যাড্রেস মনে হচ্ছিল। নেভার মাইন্ড, তো ওটা দিয়ে দেবো। স্যার সমস্যা হচ্ছে স্যার, মানে হোম ডেলিভারি দিতে চাই না আর কি, অফিস থেকে কালেক্ট করে নিতে হয়। বুদ্ধি তো বুদ্ধি সব বুদ্ধি কি সব বল, কি স্যার করতে? সবগুলা কুরিয়ারেরই ভদ্রহাটে অফিস আছে, তো এখানে পাঠিয়ে দিলে আমি অফিস থেকে কালেক্ট করে নিয়ে নেব। ফাইন, ও, জি, 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 থ্যাংক ইউ। তো পাঠাই দেবো না ইনশাল্লাহ। তো কোথায় ছিলাম? ওই যে কন্ডিশনিং, যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং, অর্থাৎ কুকুর এবং একটা বাজনা বেজে ওঠা। প্রথমে বিষয়টা হচ্ছে যে কাবাবের টুকরা দেখলেই কুকুরের জিহ্বায় পানি আসে। অনেকদিন পর দেখা গেল কাবাবের টুকরা দেওয়ার আগে টুং করে একটা শব্দ করা এবং তারপরে কাবাবের টুকরা দেয়া। ফাইন, কুকুর এইভাবে অভ্যস্ত হয়ে যায়। তারপরে দেখা গেল যে শুধু টুং করলেই জিহ্বায় পানি আসে। লার্নিংটা তো ওইভাবে হয়ে গেছে যে টুং শব্দটা আর কাবাব একই জিনিস। এই ধরনের লার্নিং আমাদের জীবনে প্রত্যেকের আছে। আমরা এটারে আবার অন্য আরেকটা শব্দ আছে যেটারে বলে তোমার, লিখে দিচ্ছি, অ্যাসোসিয়েটিভ লার্নিং। আমরা কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট করে লার্ন করতে পছন্দ করি। অ্যাসোসিয়েটিভ লার্নিং, অ্যাসোসিয়েট করা কোনো কিছু। যে এই শব্দটা আমি প্রথম কোথায় শুনেছিলাম, সাথে সাথে ওইভাবে, অথবা ওই জায়গায় গেলেই তখন ওইগুলি মনে হয়। মানে একটার সাথে আরেকটা আমরা অ্যাসোসিয়েট করি। যে এই গানটা প্রথম কোথায় শুনেছিলাম, এটা প্রথম কার মুখে শুনেছিলাম, কি শব্দ শুনেছিলাম, অথবা শব্দের উচ্চারণে কোথায় ভুল শুনেছিলাম, দিস দ্যাট ইত্যাদি ইত্যাদি, অনেক ধরনের। তো এই যে এই লার্নিংটা, এই অ্যাসোসিয়েটিভ লার্নিং অথবা কন্ডিশনিং লার্নিংটা লার্নিং এর বেলায় সবচেয়ে ইফেক্টিভ বলে মনে করা হয়। সবচেয়ে ইফেক্টিভ, যে কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট করাইলে অথবা কন্ডিশন করে দিলে সেই লার্নিংটা মনের ভিতরে স্থায়ী হয়। ভেরি সিম্পল এক্সাম্পল দেখবা, বর্ণবোধের যে বই আছে না, বর্ণবোধ শুরুতে অতে কি, অজগর, আতে আম। এরপরে ওই যে ছবিটা, অজগরের ছবি এবং অবর্ণটা, এই অবর্ণটা শেখানোর জন্য ওই অজগরকে দাঁড় করানো হয়। অজগরকে অ্যাসোসিয়েট করা হয় অ এর সাথে, আমের সাথে আ কে অ্যাসোসিয়েট করা হয়। অর্থাৎ অজগর দেখলেই তার অর কথা মনে হবে, অথবা অ দেখলেই তার অজগরের কথা মনে হবে, এবং আ দেখলেই তার আমের কথা মনে হবে, অথবা আম দেখলেই তার আর কথা মনে হবে। ইতে ইগল বিগল দিস দ্যাট ইত্যাদি, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট ইজ লার্নিং, দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ হাউ উই ডু। মার্কেটিং এর ভেতরেও তোমার এই যে লার্নিংটা, অর্থাৎ বিষয়টা যে কি বলে, আমাদের কাস্টমার এন্ড প্রসপেক্টিভ কাস্টমার যারা আছে তাদেরকে যদি আমরা লার্ন করাইতে চাই এবং এক ধরনের একটা স্থায়ী লার্নিং, অর্থাৎ মনের ভিতরে হৃদয়ে গেঁথে রাখতে চাই, গেঁথে দিতে চাই, তাহলে আমরা ওই ধরনের একটা অ্যাসোসিয়েশন করার চেষ্টা করি। এবং সেই অ্যাসোসিয়েশন এক ধরনের কিউ তথা ইঙ্গিত হিসাবে কাজ করে।
এবং সেই ইঙ্গিতের প্রেক্ষিতে আমরা অনেক সময়ই বলারও দরকার পড়ে না, ওই ইঙ্গিতটাই যথেষ্ট হয় কোনো একটা জিনিসকে ধরে নেওয়ার জন্য। অনেক বিজ্ঞাপনেই তুমি দেখতে যে তেমন কিছু নাই, কিন্তু আবহটা আছে, ইঙ্গিতটা আছে, যেটা থেকে আমরা ধরে নিতে পারি। গ্রামীণ ফোনের বিজ্ঞাপন রাস্তার পাশে পাশে আছে না, ওটা একটা স্টাইলই আছে। ওই স্টাইলটাই আমরা আমাদের বোঝায় দেয় যে এটা হলো গ্রামীণ, এটা জিপি হবে, ওটা বাংলা লিঙ্ক হবে। এই যে এক ধরনের একটা কোন একটা থিমের সাথে গ্রামীণ তথা জিপি অ্যাসোসিয়েট করে তার সমস্ত বিজ্ঞাপন করার কারণে গ্রামীণ ইজ ইকুয়াল টু ওই যে জিপি ইজ ইকুয়াল টু ওই ক্ষেতের ভিতর দিয়ে সাইকেল চালায় কি কি অমুক সব ইত্যাদি। ওইখান থেকে আমরা বুঝেই নেই আর কি, ওই ইঙ্গিতটাই যথেষ্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ ফ্রম জিপি অর এটসেট্রা। এই যে অ্যাসোসিয়েটিভ লার্নিংটা, সেই অ্যাসোসিয়েটিভ লার্নিংটা যেমন ধরো তোমার এই যে এইটাতে, এই যে আমরা একদিন ক্লাসে মানে সরাসরি উপস্থিত ছিলাম, এখন অনলাইনে হচ্ছে। এই যে নতুন ব্যবস্থায় অনেক জিনিস তোমাদের কাছে এক ধরনের একটু নতুনত্ব নিয়ে আসবে, এবং তার প্রেক্ষিতে অনেক জিনিস মনে রাখাও সহজ হতে পারে, আবার মনে রাখা বিলকুল সহজ নাও হইতে পারে। ও এটা তো ক্লাসে শুনি না, এটা ওই যে কম্পিউটারে অথবা ফোনে অথবা আবার আইফোনে স্পিকারে শুনেছিলাম, মনে হতে পারে অনেকদিন পরে এরকম মনে হতে পারে যে হ্যাঁ এই জিনিসটা ওইখানে শুনেছিলাম অথবা ওইখানে এই জিনিসটা হয়েছিল। তো এই অ্যাসোসিয়েটিভ লার্নিং জিনিসটা কাস্টমার অথবা প্রসপেক্টিভ কাস্টমারের বেলায় বিভিন্নভাবে আমরা ব্যবহার করে থাকি। রেসপন্স হিসাবে সেগুলি আমরা যাচাইও করি যে ওয়েদার এই লার্নিংটা তার প্রেক্ষিতে কাজ করছে কিনা, জিপির বিক্রি বাড়ছে কিনা, অথবা জিপি সম্পর্কে মানুষ আগের চেয়ে বেশি ওয়াকে বহাল হচ্ছে কিনা, এবং আমরা রিইনফোর্স করি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন ওইটা দিয়ে অথবা ওর মতো দিয়ে অথবা ইত্যাদি ইত্যাদি দিয়ে। কতগুলি শব্দ আছে ডিকশনারি দেখে বাইর করো তো, লেখা দিচ্ছি। where is that? No. এই যে কতগুলি শব্দ আছে, নাটকের সিকুয়েল টিকুয়েল আমরা বলি না, প্রিকুয়েল সিকুয়েল, এই শব্দগুলি একটু দেখে নিও। এই কিউ এর সাথে প্রিকুয়েল সিকুয়েল এগুলির একটা সম্পর্ক আছে, কিউজ। ঠিক আছে, নাটকের শুরুতে কিন্তু অনেক সময় দেখবা আগের পর্বের কিছু অংশ দেখায় দেয়, অর্থাৎ ইঙ্গিত দিয়ে দেয় যে আপনি ওইখানে ছিলেন এখন এইখানে আসতেছেন। ঠিক আছে, তোমার লার্নিংটাকে আবার তাজা করে দেয়। আগের পর্বে যা দেখেছিল সেটা যদি ভুলে যেয়ে থাকো অথবা যাতে ভুলে না যাও, সেই জন্য আগের পর্বের শেষাংশ অথবা কিছুটা অংশ এই পর্বের শুরুতে দেখায় তোমাকে লাইনটা ধরায় দেয়, তোমার লার্নিংটাকে আবার স্ট্রিম লাইন করে দেয়। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলি, এই ধরনের আইডিয়াগুলি ইজ ভেরি গুড। কারণ আমরা যেহেতু কন্ডিশন হয়ে থাকি, যেহেতু ইন্ডিভিজুয়ালি কে কীভাবে কন্ডিশন দ্যাট উই ডোন্ট নো, দেয়ারফর এটা করতে হয়। কিন্তু ইন্ডিভিজুয়ালের প্রত্যেককে যদি আমরা জানতাম যে সেই জিনিসটা করার সময় কিভাবে ছিল, তাহলে ওইটা দিলেই সে মনে করতে পারবে, ওইটাকে নক করলেই মনে করতে পারবে যে এই কথাটা শোনার সময় আমি এই গেঞ্জিটা পরেছিলাম, অথবা খালি গায়ে ছিলাম, অথবা এইরকম চিত হয়ে শুয়েছিলাম, অথবা কায়ত হয়ে শুয়েছিলাম, অথবা ঘাটের নিচে ঢুকেছিলাম, সর্ট অফ ইত্যাদি ইত্যাদি। তো এই অ্যাসোসিয়েশনটা আমাদের সবসময় দরকার হয়, এই কন্ডিশনিংটা করে দিতে হয় লার্নিংটাকে স্টেবল অ্যান্ড স্ট্রঙ্গার করার জন্য, একদম খোদাই করে দেওয়ার জন্য। যতটা অ্যাসোসিয়েশন করে দেওয়া যায় তত বেটার হয়। এই সার্ভিসেসের বেলায় অমুক সমুক ইত্যাদির বেলায় মেলা দেখবা, তাই না? এই যে ভুলো না আমায় যে একটা বিষয়, ভুলো না আমায়, রুমালের কোনায় আগে লেখা থাকতো, তো বালিশের কোনায় ভুলো না আমায়। ভুলো না আমায় ইজ নাথিং বাট ওই অ্যাসোসিয়েটিভ লার্নিং, নাথিং বাট দ্যাট।
ওই রুমালটা ব্যবহার করতে গেলেই তার মনে হবে, কারণ রুমালের সাথে অ্যাসোসিয়েট হয়ে আছে ওই তিনি, বালিশের সাথে অ্যাসোসিয়েট হয়ে আছে ওই তিনি, গেলেই মানে এই ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো দিস অ্যাসোসিয়েশন, এটা ইজ বিং প্র্যাকটিস। আমরা যেটা করতে পারি, আমরা মার্কেটিং এর ছাত্র, সাইকোলজি লওয়া তো আমার মাথা ব্যথা নাই। মার্কেটিং এর ছাত্র হিসাবে এই প্রিন্সিপালটা অথবা এই থিওরিটা যেভাবে ব্যবহার করতে পারি, সেখানে নতুনত্বের সুযোগ আছে। কোথায় সুযোগটা এখন বলি। আজ থেকে 20 বছর আগেও মানুষের সাধারণ যে আইকিউ ছিল, তথা আমরা বাঙালির যে আইকিউ ছিল, আর আজকে 20 বছর পরে যে সারা দুনিয়ার মানুষের সারা দুনিয়ার মানুষের আইকিউ এবং আমাদের বাঙালিদেরও আইকিউ, তার বিরাট পরিবর্তন হয়েছে। বিরাট না হলে অনেক পরিবর্তন হয়েছে। আমি তোমাদের বয়সে তোমাদের যে আইকিউ তথা তোমাদের যে হরাইজন অফ নলেজ, তোমরা যা যা জানো, তোমার এই বয়সে আমাদের সময় আমরা তা ওই পরিমাণে জানতাম বলে মনে হয় না, বিকজ আমাদের অত এক্সপোজারই ছিল না। তোমাদের এক্সপোজার অনেক বেশি। এখন শুধুমাত্র বাতাস থেকেও অনেক কিছু শেখা যায়। তুমি অক্সিজেন, বাতাস অক্সিজেন নিলেও ওটার থেকে অনেক কিছু শেখা যায়, তাই না? গন্ধ তথা ফ্লেভারই আছে বাজারে তোমার 365 রকমের। ইঁদুর মারা ওষুধ থেকে আরম্ভ করে সবচেয়ে ভালো স্প্রে অ্যান্ড অল দিস থিংস সব সময় আমরা পাচ্ছি। আমাদের সময় একটাই গন্ধ ছিল, হলো ডিডিটি, আর ঈদের সময় আতর। মশা মারার সময় জন্য কি কি মারার জন্য ডিডিটির গন্ধ, আর ঈদের সময় আতর। লেবু টেবু এগুলোর একটু গন্ধ ছিল, এছাড়া আর তেমন কোনো গন্ধ কিন্তু আমাদের জগতে তেমন ছিল না আহামরি। সুগন্ধ, দুর্গন্ধ হইতেও পারে। ওকে, তো থিংই যেটা বলতে চাচ্ছিলাম, যে পয়েন্টটা হচ্ছে যে মানুষের আইকিউ এখন অনেক বেশি সবারই, গ্লোবালি, ন্যাশনালি, এভরিওয়্যার। দেয়ারফোর এখন তোমার আরো বেশি এবং ইন্টেলিজেন্ট ইঙ্গিতটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন স্পেলিং আউট। বুঝতে পারছো? এখন আরো ইঙ্গিতটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, অনেক বেশি এন্টারটেইনিং হবে, অ্যাপ্রিসিয়েটিভ হবে। কারণ তুমি যদি কাউকে ওরকম একেবারে মুখ খোলা অথবা সব ভেঙে বলো, তাহলে সে ভাববে কি আমি কি গাধা নাকি, আমার এত কিছু বুঝাইতে হয়। কিন্তু ইঙ্গিতটা যদি ধরতে পারে, এবং যেহেতু আইকিউ এবং মাথার ব্রেন টেন ভালো আছে, প্রোটিন টোটিন খাইছে ভালো, সুতরাং ইঙ্গিতটা ধরতে না পারলেও ওইটার ভিতরে সে একটু মাথা ঘামাবে, এবং মাথা ঘামায় তারপরে উদ্ধার করতে পারার যে আনন্দটা, সেই আনন্দটা একটা বিরাট আনন্দ তার হবে। দেয়ারফোর এই যে কিউজ তথা ইঙ্গিত দিয়ে মোটিভেট করা, সেটা অনেক বেশি দরকারি এবং অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ডাইমেনশন ফর মার্কেটিং পিপুল লাইক আস, যে কাস্টমারদেরকে ওরকম বোকা না ভেবে তাদেরকে মোটামুটি বুদ্ধিমান মনে করে তাদেরকে সরাসরি আপনি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করুন এই ধরনের কথা না বলে সামহোয়াট ইঙ্গিত দিয়ে যদি ফেয়ারনেসের দিকে তাকে আকৃষ্ট করা যায়, তাহলে ওইটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে, অনেক বেশি এনগেজিং হবে, এবং সে ওইটার ভিতর অনেক বেশি মজা পাবে। দেয়ারফোর ওটা তার অনেক বেশি মনে থাকবে। কথা শেষ, আজকের মতো কথা শেষ। এখন কার কার জন্য কথা ছিল? এই অঙ্কন, তোমার কি কথা ছিল বলো তো দেখি। কেসের কথা, থাক, কেসের কথা তো বললাম, আর কি প্রশ্ন ছিল বলো তো দেখি। হ্যালো, হোয়ার ইজ অঙ্কন? ওকে, বলো তো দেখি অঙ্কন। হ্যালো, অঙ্কন বলো তো দেখি কি কি বিষয়।
স্যার কন্ডিশনড স্টিমিউলি যেটা আমরা জেনেছিলাম সেটা আস্তে 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 ইমোশনাল। আস্তে আস্তে ভাই, তোমার এর আগে ক্লাসে বলছি, তুমি একটু আস্তে আস্তে একটু ফাঁক দিয়ে বলো, আস্তে আস্তে, রিল্যাক্স, আস্তে বলো। স্যার কন্ডিশনড স্টিমিউলি এটা কি রেশনাল পারচেজ, ইমোশনাল পারচেজ এই দুটোর ক্ষেত্রেই সমহারে প্রযোজ্য কিনা? কন্ডিশন স্টিমুলি তুমি কোথেকে আনলা? এই জিনিসটা স্যার এই জিনিসটা এই আমি যে একটু আগে আপনি বললেন যে এই যে কুকুরের যে মাংস খাওয়ার যে এটা মানে তখন আমরা একটা ঘন্টা বাজালে সেটা তো কন্ডিশন স্টিমিউলি, মানে তার মধ্যে একটা স্টিমিউলেট করছে সেটা। বাপু হে, তুমি তো অন্য সবার চেয়ে অনেক উপরে আগাই আছো। স্টিমুলাই ফিমুলাই এগুলো তো আমি উচ্চারণ করি না কন্ডিশনিং এর কথা বলছি। স্টিমুলাই কি উচ্চারণ করছি আজকে ক্লাসে? কিন্তু করি নাই। না স্যার। তো এটা করতে আনলা তুমি যে জিনিস। ভাই 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 শোনো ভাইয়া, তোমার একটা কথা বলি, অন্য সবাইরেও বলি, যে জিনিস সবার জন্য প্রযোজ্য সেটা সবার সামনে বলবা, আর যেটা সবার জন্য প্রযোজ্য না সেটা সবার সামনে বললে অন্যেরা ভাববে দূর ভাই এটা কি কইতেছে, আমি তো এর ভিতরে নাই। বুঝাইতে পারলাম? কাজেই ইয়েস স্যার। সবার জন্য যেটা প্রযোজ্য। আর তুমি তোমার এই স্পিকারটারে আর একটু ভলিউমটা কমাইতে পারো, তোমার শব্দ আমার কাছে বেশ জোরে শোনা যায়। আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স, কিন্তু একটু আরেকটু আস্তে অথবা আরেকটু দূরের থেকে কথা বললো তুমি, আরেকটু আস্তে এবং আরেকটু স্লোলি, দুইটা শব্দের মাঝখানে একটু গ্যাপ দিয়ে আস্তে আস্তে। এটা আমার ব্যক্তিগত ভাবে আমার চাওয়া আর কি, কারণ আমি অত জোরে এবং দ্রুত শব্দ শুনতে পারি। ওকে, বুঝাইতে পারছি? সুতরাং ওই যে স্টিমুলাই, ওটার উচ্চারণ হলো স্টিমুলাই, ঠিক আছে? তো ওই কন্ডিশনাল এন্ড আনকন্ডিশনাল এই সমস্ত শব্দে তো আমি আজকে যাই নাই তো ভাই, কন্ডিশনিং বলেছি। কিন্তু সিএসআরএস এই সমস্ত ইত্যাদি ইত্যাদি কন্ডিশনাল স্টিমুলাই ইত্যাদি আমি তো বলি নাই। আমি সিম্পলিফাইড রাখতে চাচ্ছি, অনলাইন ক্লাসের ভিতরে সিম্পলিফাইড ভার্সনটা দিতে চাচ্ছি। তুমি এই সিম্পলিফাইডের ভিতরে থাকো, দেন অফ ইউর ওন ইফ ইউ ওয়ান্ট টু গো হেড, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, যাও। রেশনাল, ইমোশনাল চয়েস ইত্যাদি ইত্যাদি। আরেকবার বলো তো তুমি কি? আচ্ছা তুমি এক কাজ করো, 6 মিনিট, 11:56 বাজে, ঠিক আছে? এই মহসিন হোসেন কোথা থেকে এখন আসলো? তোমাকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, ওকে? 2 মিনিট সময়ের ভেতরে প্রথমে তুমি এই আমি যেটুক বলেছি সেখান থেকে এই কন্ডিশন স্টিমুলাই যেটা, সেই জিনিসটা সবাই একটু বোঝায় বলো তো দেখি। তারপরে তোমার প্রশ্নটা করো, যাতে সবাই ওইটার সাথে জড়িত হইতে পারে, এনগেজ হইতে পারে। বুঝাইতে পারছি? 2 মিনিটের মধ্যে ওটা বলা বোঝাও সবাই। যেখানে আমি ছিলাম সেখান থেকে তুমি আর একটু এক্সটেন্ড করে ওইটারে নিয়ে যাও কন্ডিশন স্টিমুলাই পর্যন্ত। তারপরে সেখান থেকে তোমার প্রশ্নটা করো, তখন সবাই এটার সাথে সম্পর্কিত হইতে পারবে। গো আহেড, কুইক। কন্ডিশন স্টিমিউলাস হচ্ছে যখন একটা কাজ করব আমরা তখন সেই কাজের সাথে অন্যান্য যে সমস্ত কাজের একটা লিঙ্ক আছে, সে সমস্ত লিঙ্কের উপাদানগুলো কি? যেমন আমরা কুকুরকে মাংস খাওয়াতে যাচ্ছি, তখন মাংস খাওয়ানোর সময় আমরা একটা বেল বাজাচ্ছি। তো এই যে মাংস খাওয়ানোর সাথে বেল বাজানোর একটা সম্পর্ক আছে। দ্যাট মিনস এই যে বেল বাজানোটা কিন্তু মাংস বেল বাজালেই যে আমরা মাংস খাওয়াবো তা না, কিন্তু বেল বাজানোর সাথে মাংস খাওয়ানোর একটা সম্পর্ক আছে। তো এই যে একটা সম্পর্ক আছে সেটাই হচ্ছে আমাদের কন্ডিশন স্টিমিউলাস, এটাকে বলছি কন্ডিশন স্টিমিউলাস। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই বিষয়টা যদি আমরা কনজিউমার পার্সপেক্টিভ থেকে বিবেচনা করি তাহলে এটাকে আমরা ইমোশনাল পারচেজ এবং রেশনাল পারচেজ দুটোর ক্ষেত্রেই আমরা ইকুয়ালি অ্যাপ্লাই করতে পারবো কিনা? যেহেতু আমরা জানি যে আমাদের কনজিউমার মার্কেটে এক শ্রেণী হচ্ছে ইমোশনালি পারচেস করে, আরেক শ্রেণী হচ্ছে রেশনালি পারচেস করে। বিশেষ করে বিজনেস টু বিজনেস কনজিউমার যারা, তারা রেশনাল পারচেস করে, আর বিজনেস টু কনজিউমার মার্কেটে ইমোশনাল পারচেসটা বেশি হয়। তো সেটাই আমি জানতে চাচ্ছিলাম আর কি, যে কন্ডিশন স্টিমুলাসটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে কিনা দুটো মার্কেটের ক্ষেত্রেই। ওকে, অঙ্কন তোমার একটু বলে দিই, তুমি যেটা বলছো কন্ডিশন স্টিমুলাস, আর কি ধরনের স্টিমুলাস আছে? কন্ডিশন স্টিমুলাস ছাড়া আর কি স্টিমুলাস আছে?
স্টিমুলাস আনকন্ডিশন তো আনকন্ডিশনড স্টিমিউলাস। এখন কথাটা হলো এইটা তো তুমি বললা না যে এই যে সবাই যারা আছে তাদের বেলায় যে কন্ডিশন এন্ড আনকন্ডিশন স্টিমুলাস আছে এবং এই যে এই বেল যেটা সেটা কোন ধরনের স্টিমুলাস আর ওই কি বলে কাবাব টুকরা যেটা সেটা কোন ধরনের স্টিমুলাস এটা তো তুমি বললা না, না বললে এটা স্পষ্ট হবে কিভাবে সবার কাছে? কাজে বিষয়টা ভাই আমি বইলা তোমারে কেন করব, তোমারে 2 মিনিট সময় দিলাম, তুমি ওখানে বলবা। তুমি এখন যদি আমি পড়াচ্ছি আর বই খুলে বুরুত বুরুত ওদিক দিয়ে বলো, আরে সময় নাও না, মাথাটা পরিষ্কার করে তারপরে দরকার হলে কোনো এক সময় বললো যে দেখেন এই যে এইটারে আরো স্পষ্ট করে বললে এইভাবে হয়। চাই কি তুমি একে দেখাইতেও পারো, বইয়ের ভিতরে যেভাবে কুকুর বেল এবং মাংসের টুকরা আছে একে দেখাইতেও পারো এবং বলতেও পারো এটা হলো সিএস, এটা হলো ইউএস, এটা কন্ডিশন স্টিমুলাস, এটা আনকন্ডিশন স্টিমুলাস, এটা এরকম, এটা ইত্যাদি ইত্যাদি। রিল্যাক্স রিল্যাক্স। আর কি বলতেছিল রেশনাল আর ইমোশনাল, রেশনাল আর ইমোশনাল পারচেজের বেলায় প্রশ্ন কি? কন্ডিশনড স্টিমিউলাস এটা রেশনাল পারচেজ এবং ইমোশনাল পারচেজ দুটোর ক্ষেত্রেই ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে কিনা? রেশনাল পারচেজের বেলায় কন্ডিশনাল স্টিমুলাস, ইমোশনাল পারচেজের বেলায় কন্ডিশনাল স্টিমুলাস। এবং তোমার কথা অনুযায়ী এই বেলটা হচ্ছে কন্ডিশনাল স্টিমুলাস, তাই না? ইয়েস বেল, স্যার। ওকে। তো এখন রেশনালের বেলায় বেলটা কাজ করে, রেশনালের বেলায় বেল তো কাজ করে, কাজ করে। ইমোশনের বেলায় তো আরো কাজ করে, দুইটার বেলাতেই তো কাজ করে। বাজারে যখন আমরা যাই এই মাউসা আমাদের এই এই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন চিল্লাচিল্লি করতেই থাকে, ওই চিল্লাচিল্লিতে আমরা যাই না? যাই তো, ডাক শুনেই বুঝি যে এটা যাওলা সার এদিকে আসে। আর ইমোশনালের বেলায়, ইমোশনাল পার্সেসের বেলায়, ইমোশনাল পার্সেসের বেলায় যে এই যে টুংটাং শব্দ অথবা সামথিং, দুইটাতেই কাজ করে। ডিগ্রি তফাৎ আছে এবং আমার ধারণায় দুইটাতেই কাজ করে, তবে ডিগ্রি হেরফের আছে। কারণ হচ্ছে কাস্টমারটা কোন টাইপের এটা একটা বিষয়, আর আরেকটা হলো যে ওই যে তোমার কি ধরনের প্রোডাক্ট ও সার্ভিস সেটার একটা বিষয়। আমার এই ডাকাডাকি করলে আমি ওদিকে যাবোই না, কিন্তু মামা মামা করে ডাকলে যাবো কি না কে জানে, যেতেও পারি। মামা যদি বইলা বসে যেতেও পারি, তাই না? ইত্যাদি ইত্যাদি। ডিপেন্ড করে যে কাস্টমারটা কে কি টাইপের, আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রোডাক্ট ও সার্ভিসটা সেটা কি টাইপের, ওয়েদার এটা আই মিন মেডিসিনের বেলায় তো উই ডোন্ট, মেডিসিনের বেলায় এই ধরনের কোনো কিছু নাই, কিন্তু কফির বেলায়, আইসক্রিমের বেলায়, অথবা মুরগি বাজি অথবা পিৎজা টিজা এইগুলোর বেলায়, অথবা ঘড়ি কিনা ইত্যাদির বেলায়, ইয়েপ, আছে, সেগুলি আছে কিছু পরিমাণে, কিছু পরিমাণে তথা যথেষ্ট পরিমাণে কাজ করে। আর আমার we people are more becoming emotional these days, we are not that rational. পয়সা যেহেতু আমাদের আছে আমরা কিন্তু রেশনালিটির দিকে অত মাথা ঘামাই না, বিকজ আমরা ইমোশনকেই বেশি পাত্তা দিতে চেষ্টা করি, কারণ ইমোশনকে আমরা অ্যাফোর্ড করতে পারি। এখন আমাদের যেহেতু ক্ষমতা আছে, আর্থিক এবং মানসিক ক্ষমতা আছে, তাই আমরা কিন্তু এখন আবেগকে অনেক বেশি পরিমাণে লালন করতে পারি। যখন ক্ষমতা ছিল না তখন আবেগ দেখাইলে একটা সর খাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ঈদের সময় এই পাঞ্জাবি পরবো না, খাড়া একটা সর। আর এখন মেলা আগেই বলে দেয় ভাই পাঞ্জাবি ওইটা না হইলে কিন্তু আমার মাঠেই যাব। আর বাপ মা মনে করে চল এই ফাঁকে আমরা একটু আড়ং থেকে ঘুরে আসি, বুঝতে পারছো? সুতরাং আমরা মোর ইমোশনাল দিস ডেজ দেন রেশনাল। Therefore, ইমোশনাল প্রেক্ষিতে ওই টুংটাং শব্দ তো কাজ করে, মানে বিরাট কাজ করে। ব্যাংকে গেলে এই যে ছোট 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 ছোটখাটো ওই যে ম্যাডামরা
যেভাবে আঙ্কেল আঙ্কেল বলে ডাকে, আঙ্কেল আঙ্কেল, ওম্মা, আঙ্কেল ডাকলেই কানের ভিতরে একটা মধু বর্ষিত হয়, আঙ্কেল। ঠিক আছে, এনারা আঙ্কেল আঙ্কেল ডাকে, কে আঙ্কেল বুঝুক না বুঝুক ওইদিকে যাবে। যদিও এটা একটা ব্যাড মার্কেটিং। কাস্টমারের কখনো আঙ্কেল তথা মামু বলা উচিত না। কাস্টমার ইজ স্যার অর ম্যাডাম, ফিনিশ, প্রফেশনালি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এই যে আরেক বিষয় আছে দেখবা, হাউ আর ইউ ডুইং, অথবা আপনি কেমন আছেন, এরকম একটা প্রশ্নের মুখ নিয়ে তাকানো কাস্টমারের দিকে, আপনি ভালো আছেন তো, মানে একটা খাজির আলাপ আরম্ভ হইলো আর কি। আরে আমি ভালো না খারাপ হইতো আর কি, আর আমি খারাপ থাকলে তো হাসপাতালে থাকবো, ভালো বলেই তো দোকানে আসছি। কিন্তু উদয় একটা গপ্প চালু করা, ওই যে ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আনা। খেয়াল করে দেখবো, উই আর মোর ইমোশনাল দিস ডেজ, আমরা লেস রেশনাল। দেয়ারফোর যেখানে ইমোশন আছে সেখানে ওই সমস্ত টুংটাং এবং বরং বারং এগুলো অনেক বেশি কাজে লাগে এভরিওয়্যার। আরেকজনকে একটা কিছু বলতে চাচ্ছিল, আছে কেউ, হু ইজ হি, এনিবডি? আব্দুল্লাহ বিন, উড ইউ প্লিজ এক্সপ্লেইন দ্য, ওহ প্লিজ রেসপন্সটা। কোনো অ্যাকশনই কমপ্লিট না যতক্ষণ পর্যন্ত ওই অ্যাকশনের প্রেক্ষিতে একটা রেসপন্স তুমি না পাচ্ছ, না দেয়া হচ্ছে, whether it is from yourself or from outside। ঠিক আছে, যে একটা কিছু হইল কিন্তু তার প্রেক্ষিতে কি ঘটলো সেটা যদি না হয়, তাহলে ওই মানে শিক্ষক, আমি পড়তেছি কেন পড়তেছি, পড়তেছি মোটা দাগে হলো পরীক্ষা পাশের জন্য, তথা ফেল অ্যাভয়েড করার জন্য, পরীক্ষা পাশের জন্য। পাস যদি করি তাহলে লার্নিং হয়েছে, পাস না করলে লার্নিং হয় না। বোঝা গেল? রেসপন্সটা হচ্ছে ওই যে ওই পাস অথবা ফেল। আর তুমি যাতে পাস করো সেই জন্য ওই যে পরের শব্দটা রিইনফোর্সমেন্ট, বাবা শোনা লেখাপড়া করো মন দিয়ে পড়ো, ভাই মন দিয়ে পড়ো, এই তোরা পড়িস কিন্তু, ইত্যাদি ইত্যাদি। এটা তোমার রিইনফোর্স করার জন্য যে পর 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 পর, অর্থাৎ লার্ন 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 লার্ন, সো দ্যাট পা ফসকায় ফেলের ভিতরে তুই না পড়, ওইটা রিইনফোর্স। আর পাস ফেলটা হলো ওই রেসপন্স, তুমি পাস অথবা তুমি ফেল, তুমি লার্ন করেছো অথবা লার্ন করো। এইবার কি বেটার হলো? ও নাও ইট ইজ ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার জীবন সার্থক যে আমি ক্লিয়ার হইতে পারছি। আর কিছু আছে আরো কোনো কিছু দুনিয়ার কোনো কিছু সম্পর্কে? এই যে দুই একটা শব্দ দিয়েছি এগুলো বর্বরায় দেখে নিও, প্রিকুয়েল সিকুয়েল এগুলো মিলে বেশ কতগুলো শব্দ আছে, গুগলে ঢুকে প্রিকুয়েল সিকুয়েল দিলেই দেখবো ওর সাথে আরো কতগুলি কোয়েল টোয়েল আইসা যাবে। এই সব ডিকশনারি দেখার সুবিধা এইটা, লার্নিংটা হয়, নতুন নতুন লার্নিং হয়, ওই লাইনে যায় আরো কতগুলো পেয়ে যাবে, মানে তাই তো, এটা আবার কোন শব্দ, এটা আবার কি? তো ওকে, আর কারো কোনো কথা আছে ভাইয়ারা? হাউ ইজ লাইফ, জীবন কেমন যাচ্ছে? করোনা টরোনা দিস দ্যাট, তোমাদের এমনিতে সাধারণ ধারণা কি? এই কেউ একটা বলো তো দেখি, কেউ একজন কিছু, 1 সেকেন্ডে, না 1 সেকেন্ডে না, পনে আধা সেকেন্ডে বলো তো দেখি, হাউ ইজ লাইফ? এই যে আবার আরেক লিখছে, আব্দুল্লাহ বিন সাইদ, আই হ্যাভ এ রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট সাইদ ভাইয়া? আব্দুল্লাহ বিন সাইদ আছো নাকি? স্যার যে কোশ্চেনটা করছিলাম ওইটাই স্যার। ও ওই যে ওইটা, এই তুমি আর তুমি একই লোক হলো। কোনো কিছু আছে জীবন জগৎ সম্পর্কে? করোনা টরোনা, দুনিয়া, ইউনিভার্সিটি, লেখাপড়া, ওষুধ, এই বছর ওই বছর, কি কোনো বক্তব্য আছে? হয় কি এভরিথিং ইজ নর্মাল মানে? আর 7 মাস 8 মাস যাবত ইউনিভার্সিটি বন্ধ, ফুচকা খাওয়া হচ্ছে না, হাকিম চত্বরে চা খাওয়া হচ্ছে না, নর্মাল হলো কেমনি?
বাসায় টাসায় ফুর্তি ফার্তা, জন্মদিন, পার্টি পুর্টি, তারপর বন্ধু বান্ধব লয়ে ঘোরা চলছে। ওইদিকে নর্মাল আছে? আরেকটা শব্দ তোমার দিয়ে দিই, এটা তুমি খুঁজে বের করবা। প্যারানর্মাল, সাইকোলজি শব্দ এগুলো। প্যারানর্মাল, এটা দেখে নিও। প্যারা শব্দটা, প্যারার পরে একটা হাইফেন থাকা উচিত। প্যারানর্মাল। যাই হোক, আর আর কোনো কিছু, আর কারো কোনো উপলব্ধি, এনিথিং? এইখানে কতগুলা লোক উপস্থিত আছে, 50টা তালেবান এখানে উপস্থিত আছে। এদের মধ্যে 3-4 জন পাওয়া গেল এদের মুখের ভিতরে ভাষা আছে, বাকিগুলি মনে হয় মুখ এবং বধির, বধির না, মুখ ভাষাহীন। এদের বোম মারলেও কোনো লাভ হবে না। আমি অন্তত লাভ হবে না। চাকরি জায়গায় গেলে ঠিকই ফরফরায় কতগুলো আউলা জৌলা কথা বল। ভাই কোনো কিছু নাই আর? ছ্যাঃ, কথা থাকতে হয়তো ভাই। আর দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে কথা বলো তো, এনিথিং। চোখ কান বন্ধ করে লজ্জার মাথা খায় একটা কথা বলো তো, নিজের নিজের ভিডিও অফ করে আসো যাতে আমি চিনতে না পারি। বলো তো দেখি একটা কথা দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে। স্যার একটা প্রশ্ন করি। আবার করতেই তো বলছি, আবার করি কি? স্যার আপনার ফেভারিট সিঙ্গার স্যার? আমার ফেভারিট কোনো সিঙ্গার আছে বলে আমি মনে করি? আমি তো গান, দুনিয়ার যে কোনো গানই যতক্ষণ পর্যন্ত এটা একটা অর্গানাইজড অ্যারেঞ্জড এবং মোটামুটি চুপচাপ, ততক্ষণ পর্যন্ত যে কোনো গানই আমি শুনতে পারি, যে কোনো ভাষার। মানে এটা তোমার একটু গোছানো হইলেই হলো, ধরুম ধরুম বাইরে বাইরে ইত্যাদি নয়েজ না হইলেও। সুতরাং হ্যাভেন গট এনি পার্টিকুলার সিঙ্গার হুইজ ফেভার, কারণ সবাই তো এই এক জিনিস যেটা নিয়ে আমি আজীবন আছি আর কি। আল্লাহ আলম মরা পর্যন্ত চালাইতে পারবো কি। আর কিছু আছে তোমার? কি তাই তোমার কি, তোমার ফেভারিট সিঙ্গার কি? স্যার আমার ওই একই স্যার, আমি যে কোনো গান শুনতে পারি স্যার। এর মধ্যে একটা পছন্দের গানের এক লাইন গায়ে আমাদের শোনাই দাও তো দেখি। কান বন্ধ করে, চোখ বন্ধ করে, লজ্জার মাথা গায়ে গায়ে দাও। স্যার তবে অনেক আছে এক লাইন। ফেভারিট গান। কি? স্যার ওই যে সুন্দরী তমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে, যদি বলতে পারো এই আকাশ আমার। স্যার এই যে জেমস মনে করেন যে সবার প্রথমে থাকবে স্যার, যদি বলতে পারো। এই আকাশ আমার। ওকে। এখন আশ্বিন মাসে, এটা বাংলা আশ্বিন মাস না? এই স্যার সময়ের আকাশ কিন্তু খুব সুন্দর। তো যে আসমানের দিকে তাকে বলতে পারো যে এই আমাদের হবেটা কি, এই দুনিয়ার হবেটা কি, আর আমাদের হবেটা কি। উপায় তো দেখতেছি নাকি। আকাশের দিকে তাকায় এটা জিজ্ঞাসা করে দেবে, আকাশ পরিষ্কার আছে তো, ঘোলা কম। যেহেতু পরিষ্কার আছে তাই উত্তর দিতে পারে। তোদের সব হবে তো কিছুই হবে না। যাক, আরেকটা গান শোনায় দিই, যে বাড়ি যেয়ে ঘুমাইতে হবে সব। তোমাদের দ্বারা কিছু হবে না, তো পুরো অপদার্থ। কথা আনতে হবে, কথা। ইউটিউব এগুলি দেখতে পারো, খুব ভালো ভালো ক্লিপ আছে, লেখাপড়ার মেলা জিনিস আছে, মেলা জিনিস আছে, খুবই। এই সুযোগে, ও এই সুযোগে আরেকটা কাজ করতে পারো, সেটা বলে দিই। আমাদের ভুলে যাওয়ার প্রবণতা, এই যে একজনের প্রশ্ন করছে তানভীর আহমেদ, আমাদের ভুলে যাওয়ার প্রবণতা কেন হয়, এই প্রবণতা থেকে কিভাবে বের হওয়া যায়? তাহলে শোনেন, ভুলে যাওয়ার প্রবণতা, তার আগে একটা সিগারেট লয়ে আসি। সরি,
ভাইয়ারা শোনেন, এই যে প্রশ্নটা করলেন ভুলে যাওয়া, ভুলা মানে হলো ফরগেটিং, লার্নিং, ফরগেটিং ইত্যাদি ইত্যাদি, যার সাথে মেমোরির সম্পর্ক। মেমোরি, আমাদের ভুলে যাওয়ার প্রবণতা কেন হয় কথাটা ওরকম সত্য না। কিছু জিনিস আমরা ভুলে যাই আর কিছু জিনিস মনে রাখতে সক্ষম হই, এইভাবে কথাটা সত্য। সব ভুলে যাই না, সব ভুলি না। যেটা আমার প্রিয় জিনিস, যেটা আমার দরকারি মনে করি এবং যেটার প্রয়োজন আছে, সেটা বিলকুল মনে রাখি আমরা, ওটা কখনোই ভুলে যাই না। তোমার সবচেয়ে ক্লোজ বন্ধুর ফোন নাম্বার জিজ্ঞেস করা হোক, ঠাস ঠাস বলে দিতে পারবা, ওটা আমরা ভুলি না, বিকজ ওটা রেগুলার। ওটা আমরা মেমোরিতে যখন নেই তখন দ্য ওয়ে উই ডু স্টোর ইট, যেভাবে আমরা স্টোর করি মেমোরিতে, ওটা খুব যত্ন করে একদম মনের ভিতরে গেঁথে নিই, ব্রেনের ভিতরে গেঁথে নিই, এটা ভুলি না। আর যেটাকে আমরা প্রয়োজনীয়, দরকারি অথবা ওরকম মনে না করি, সেটা গ্রহণ করার সময়ই ওটা ব্রেনের সামনের দিকে রাখি। ব্রেনের যে বারান্দা আছে, ওই বারান্দায় তাড়া করে রেখে দিই আর কি। তুই ঝাড়া দেওয়ার সময়, ঝাড়ু দেওয়ার সময় ওটা পড়ে গেলে চাই। ইনফ্যাক্ট মেমোরিতে কিন্তু তাই আছে, শর্ট মেমোরি, লং মেমোরি এরকম আছে। পয়রা দেখো মানে বই খুলতে হবে না বেটা, ওই যে ওই গুগল আছে, গুগলের ভিতরে দিয়ে দেখো মেমোরি, 60 লাইনে 6 লাইনে যেটুকু বলা আছে ওই যথেষ্ট প্রাথমিকভাবে একটা ধারণা পাওয়ার জন্য। মেমোরিতে কিভাবে আমরা স্টোর করি, স্মৃতিতে যে আমরা গুদামজাত করে রাখি, সেটা কিভাবে, কোথায় রাখি, কোন কোন তথ্য কোথায় রাখি। আমাদের কম্পিউটারে যেরকম বিভিন্ন সেল আছে, বিভিন্ন উইন্ডোজ অথবা বিভিন্ন সেকশন আছে, ব্রেনের ভিতরে এরকম সেকশন আছে। যেগুলো সবসময় দরকার সেগুলি এক জায়গায় আমরা রাখি, যেগুলি বেশি দরকার অথবা গুরুত্বপূর্ণ দরকার সেগুলি আমরা সেফের ভিতরে রাখি, সিন্ধুকের ভিতরে। ঠিক আছে? তো প্রবণতাটা, ভুলে যাওয়ার প্রবণতা আসলে যদি তুমি মনে বোঝাইতে চাও, ফিজিওলজিক্যালি এটা বিষয় কম। আমার এই বয়সে ফিজিওলজিক্যালি, কারণ আমার ব্রেন এখন সেল আস্তে আস্তে, শরীরের সমস্ত সেলই আস্তে আস্তে ডিকেইং, তাই না, মানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ব্রেনের ভিতরেও সেল যেগুলি সেগুলিও ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট 11টা ডিজিটের ভিতরে হয়তো একটা ডিজিট আমার ছুটে যাবে, আসবে যাবে আসবে যাবে, এরকম একটা কিছু হবে। কনফিউশন অনেক বিষয়ই, মানুষের নাম, চেহারা না, নাম, তারপরে এইটা ওইটা ইত্যাদি ইত্যাদি, খুব স্লোলি যাচ্ছে, আমরা টের পাচ্ছি যাচ্ছে। মেমোরি লস যেটা বলে, মেমোরি লস, ল্যাপস, লস। তো এটা হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল, কিন্তু তোমার তথা বেশিরভাগের বেলাতেই 50 বছর পর্যন্ত এই লস অথবা ল্যাপসের সম্ভাবনা খুবই কম, আনলেস তার ব্রেনের ভিতরে কোনো ঝামেলা থাকে, সেটা অন্য ট্রিটমেন্ট। কিন্তু নর্মাল হিউম্যান বিং এর এই প্রবণতার একটাই কারণ, সেটা হলো মোটা দাগে। আমার কথা সব তোমাদের সাথে মোটা দাগে, অত চিকন কথা এখানে বলার সুযোগ কম। তো ওই 50 বছর পর্যন্ত যেগুলিতে আমরা রাখি আর কি, সেগুলির একটাই কারণ, সেটা হলো আমরা যখন গ্রহণ করি তখন যথাযথভাবে গ্রহণ করি না এবং যথাযথভাবে গুছায় রাখি না। একটা জিনিস গুছায় রাখা, তুমি ব্যক্তিগত জীবনেই দেখো, আলমারিতে কাপড় চোপড় জিনিসপত্র তুমি যেভাবে রাখো, যদি গুছায় রাখো, ওটা পাওয়া অনেক সোজা। গুছায় না রাখলে এত সোগার নিচে কিছু, ওইটা নিচে কিছু, ইত্যাদি ইত্যাদি। এই কাগজ নিয়ে কোথায় রেখে দিলে, ড্রয়ারে না রেখে এটার উপর ফলাইলা, বাতাস উইরা গেল, অলরাইট, ওই একই জিনিস। এই যে এটা হারানো আর ওইটা হারানো একই জিনিস, গুছিয়ে না নেওয়া। এবং গুছিয়ে না নেওয়ার আরেকটা বড় সমস্যা হচ্ছে তোমার, যেখান থেকে আমরা গ্রহণ করি ওইখান থেকে গুছিয়ে না পাওয়া, ওইটাও কিন্তু একটা বড় ঝামেলা। যেমন তোমার আমি একটা কথা বললাম, এই কথাটা যদি গুছায় না বলি,
গুছায় বললে তোমার পক্ষে ওইটা রেডিমেড স্টোর করা অনেক সুবিধা। আর গুছায় না বললে তোমার আবার যেটা করতে হবে সেটা হলো নিজের মতো করে গুছায় নিতে হবে, এবং মনে মনে বকা দিতে হবে, হ্যাঁ এটা তো কথাটা বললো, এটা তো ঠিক মতো গুছায় বলতে হলো, আগেরটা পিছে, পিছেরটা আগে বললে এটা বেশ লাগে। সিকোয়েন্স থাকলে ভালো হয়। কথার যদি সিকোয়েন্স থাকে, মানে ওয়ান আফটার অ্যানাদার যদি তুমি বলো, এবং আগের কথার সাথে পরের কথার একটা সম্পর্ক আছে, এইভাবে যদি সিকোয়েন্সিয়ালি কথা আগায়, ওইটা ফলো করা সহজ এবং ওইটা মেমোরিতে রাখা সহজ। কিন্তু আবরা খাবরা হইলে ওইটা ফলো করাও যেরকম কঠিন, ওইটা মেমোরিতে নেওয়াও কঠিন, স্টোর করাও কঠিন। অ্যাজ এ রেজাল্ট ওইটার প্রতি মোটিভেশন কম থাকবে, অ্যাজ এ রেজাল্ট ওইটার রেসপন্স তোমার ভেতর থেকে আসবে না, অ্যাজ এ রেজাল্ট ওইটা স্টোর করলেও ওই হাজার স্টোর থাকবে। কতটা বুঝাইতে পারছি তানভীর সাহেব? ভালো প্রশ্ন তুলছিল, ভালো প্রশ্ন। এই ভুলে যাওয়ার বিষয়টার সাথে বিরাট একটা সম্পর্ক আছে পুরা বিষয়টা। তো এর সাথে আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো কিভাবে শুনতে হয়। যখন তুমি প্রথমবারের মতো ওই যে অঙ্কন বলছিল স্টিমুলাই, স্টিমুলাই মানে হচ্ছে প্লুরাল, আর স্টিমুলাস হচ্ছে তোমার সিঙ্গুলার, যেটার বাংলা হলো উদ্দীপক। কোন একটা উদ্দীপক তথা স্টিমুলাস, সেই স্টিমুলাস কিভাবে উদ্দীপিত করে, তোমাকে কিভাবে উদ্দীপিত করে, সেই উদ্দীপনার ধরনের সাথে তোমার ব্রেইনের রেসপন্সের একটা সম্পর্ক আছে, এবং ব্রেইনের রেসপন্সের ওই সম্পর্কের সাথে ওইটাকে স্টোর করার অথবা ওইটাকে মেমোরিতে নেওয়ার একটা সম্পর্ক আছে। মেরমেরায় কথা বললে অথবা ইত্যাদি ইত্যাদি বললে হবে না। তোমাকে একটা অ্যাটেনশনে নিতে হবে, তোমার ব্রেনটাকে অ্যাটেনশনে আনতে হবে, দেওয়ার পর ওইখানে জিনিস ঢালতে হবে, এবং ঢাললে তখন ওইটা তুমি গ্রহণ করা যার যার সেকশনে অথবা সেক্টরে পাঠাই দিবে। কম্পিউটার স্ক্রিনে যেরকম সেক্টর থাকে বিভিন্ন, এরকম সেক্টরে তুমি পাঠাই দিয়ে গুছায় গুছায় রাখলা, এবং এরপরে যখনই তোমার কোনো একটা কিছু ওরকম অ্যাসোসিয়েটিভ মনে হবে, সাথে সাথে ওইটাও মনে হবে। এবং এই অ্যাসোসিয়েশন সারা দিনে সারা জীবনে আমরা অসংখ্য পাচ্ছি, কিন্তু এটা দেখো এটা মনে হওয়া, ওইটা দেখে এটা মনে হয়, খেয়াল করে দেখো নিজের অজান্তেই কিন্তু আমরা ওখানে ফেরত যাই। এই কাপটা কোথায়, এই ধরনের কাপ এর আগে কোথায় চা খেয়েছিলাম, অথবা চা খাওয়ার সময় ওই কাপটার কথা মনে হওয়া, খেয়াল করে দেখো। আমরা কিন্তু সব সময় এইভাবে নিজেদের ভেতরের লার্নিংটাকে রিইনফোর্স করি। রেগুলার প্লেজেন্ট লার্নিং যেগুলি, সেগুলি সবসময় আমরা এইভাবে নিজের ভেতরে চর্চা করি, বারবার ওইটার ব্রেনের ভেতর থেকে বের করে হয় না, ধুয়ে মুছে ওইটার পরিষ্কার করি, আবার ঢোকাই, কারণ ওইটা খুবই মজার এবং আমার কাছে ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটাই সে করে, বারবার ওখানে যায়, গোদামের থেকে বের করে আবার রোদ হাওয়া খাওয়ায়, তারপরে আবার ঢোকায় রাখে, তাই না? আমরা তাই করি তো। ব্যক্তিগত জীবনে তুমি দেখো কোনগুলিকে তুমি মনে করো রাত্রে শোয়ার সময়, কোনগুলিকে তুমি গোদাম থেকে বের করে তারপরে পরিষ্কার করো, আবার ভেতরে ঢোকাও, অথবা অবসর সময় অথবা ব্যাক এন্ড মোডে যখন আসো তখন when do you do it? আর কোনো কথা থাকলে বলো।